স্কুল ইউনিভার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের এই এপিসোডে বিশেষ পরীক্ষা এবং সকল সরকারি পরীক্ষায় যে 5টি প্রশ্ন প্রায় আসতে দেখা যায় সেরকম 5টি প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই 5টি কোয়েশ্চেন প্রায় বেশিরভাগ সরকারি পরীক্ষার পাশাপাশি বিশেষ পরীক্ষাতেও আসতে দেখা যায়। এই 5টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আজকের এই এপিসোডে এই 5টি প্রশ্নের সমাধান আপনাদের সাথে আলোচনা করব। দেখেন, এখানে সর্বপ্রথম একে আমাদেরকে বলেছে একটি ত্রিভুজ ABC এর ভূমি BDC, যেখানে BD সমান 4 সেন্টিমিটার, DC সমান 25 সেন্টিমিটার, AD রেখাটি BC এর উপর লম্ব এবং AD সমান 10 সেন্টিমিটার হলে ABC কী ধরনের ত্রিভুজ হবে তা নির্ণয় করুন। তো আমাদের এখানে কিছু ডেটা দিয়েছে এবং তার উপর বেস করে আমাদেরকে বলেছে যে এই ABC ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ হতে পারে। তো সর্বপ্রথম আমরা এখান থেকে আমাদের চিত্রটিকে আঁকার চেষ্টা করব। তো দেখেন, আমরা এখন একটি ত্রিভুজ আঁকবো। তো আমরা এখান থেকে একটা ত্রিভুজ আঁকি। ধরে নিলাম এই যে আমার একটা ত্রিভুজ, ঠিক আছে। এখান থেকে আমি একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করি। এই যে আমি একটা ত্রিভুজ আঁকলাম, ধরে নিলাম এটা A, এটা B, এটা হবে হচ্ছে C, ঠিক আছে। তো এইখানে এখন আমাদেরকে বলেছে যে AD রেখাটি BC এর উপর লম্ব, তার মানে এখানে আমার একটা রেখা হবে, মানে একটা লম্ব হবে এখানে আমাদের, ঠিক আছে। এটা হবে হচ্ছে আমাদের AD, ঠিক আছে। তো এইটা আমাদের এই BC রেখার উপর লম্ব হবে, মানে এটা হচ্ছে আমার সমকোণ হবে, এটাও আমার কি হবে, একটা সমকোণ হবে। এখানে বলেছে BD সমান 4 সেন্টিমিটার, তাহলে আমি এখানে 4 সেন্টিমিটার লিখি। এখানে বলেছে DC সমান 25 সেন্টিমিটার, ঠিক আছে। তো এইখান থেকে এখন আমাদের এই AD এর দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাহলে আমরা এটা 10 সেন্টিমিটার লিখলাম। এখন আমাদেরকে বলেছে যে ABC ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ হতে পারে। হ্যাঁ, তো এখন কোনো একটা ত্রিভুজ কী ধরনের ত্রিভুজ হতে পারে সেটা নির্ণয় করার জন্য আমাদেরকে অবশ্যই এই ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। মানে আমাদের এখানে BC এর দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে 25 আর 4 মানে 29 সেন্টিমিটার, আর এখানে AB আর AC এর দৈর্ঘ্য কিন্তু এখানে আমাদেরকে দেওয়া নেই। তো এই দৈর্ঘ্যগুলো আমাদেরকে বের করতে হবে। তো সর্বপ্রথম আমরা এখানে লিখব যে এখানে আমাদের BC সমান আমাদের দেওয়া আছে হচ্ছে 25 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার, মানে হচ্ছে আমাদের এখানে BD প্লাস CD, ঠিক আছে। তো এটা হবে হচ্ছে 4 প্লাস 25 মানে হচ্ছে 29 সেন্টিমিটার, ঠিক আছে। 29 সেন্টিমিটার হবে। এখন এইখানে আমরা BC এর মান বের করেছি। এখন BC স্কোয়ার যদি আমি করি তাহলে এটা আমার হবে হচ্ছে 29, এটার উপর হোল স্কোয়ার হবে, ঠিক আছে। তো এখন আমরা এখানে কি করব, দেখেন এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এটা আমাদের হবে হচ্ছে 29কে স্কোয়ার করলে সম্ভবত 725 হবে। আমি একটু দেখে নেই। হ্যাঁ, সরি, 841, এখানে হচ্ছে 841, তার মানে আমাদের এখানে BC স্কোয়ারের মান হবে হচ্ছে 841। এখন এইখান থেকে আমাদের AB আর AC এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। সেটা আমরা কিভাবে নির্ণয় করব, আমাদের কিন্তু এখানে বলে দিয়েছিল যে AD রেখাটি BC এর উপর লম্ব, ঠিক আছে। এটা কিন্তু আমাদেরকে বলে দিয়েছে, মানে এই BC রেখার উপর এই AD রেখাটি হবে ঠিক লম্ব, তার মানে এটা সমকোণ। এখন এটা যদি সমকোণ হয় তাহলে AB আর D, আবার AD এবং C এই দুইটাই কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তো আমরা এখন এই সমকোণী ত্রিভুজ থেকে AB এর মান বের করব, আর এই সমকোণী ত্রিভুজটা থেকে আমরা AC এর মান বের করব, ঠিক আছে। তো আমরা সর্বপ্রথম কি লিখব, ABDA, ঠিক আছে, সমকোণী ত্রিভুজে। হ্যাঁ, এখানে আমরা লিখতে পারি যে সমকোণী ত্রিভুজে, এটাও লিখতে পারি। হ্যাঁ, তো এখন এইখান থেকে আমরা পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করব। সেটা কিভাবে, পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এগুলো কিন্তু আপনারা ক্লাস 6-7 থেকে 9-10 প্রায় সকলেই পড়ে এসেছেন। এগুলো এখানে কিন্তু বোঝানোর কিছুই নাই। তো এখন এইখান থেকে আমরা কিভাবে বের করব, AB স্কোয়ার ইজ ইকুয়াল টু আমার কী হবে, AD স্কোয়ার প্লাস BD স্কোয়ার, ঠিক আছে। তার মানে আমার অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের স্বীকার্য। এখন এইখান থেকে আমরা AB স্কোয়ারের মানটা বের করব। তো এখানে AD এর মান হচ্ছে 10 সেন্টিমিটার, তো আমরা 10 স্কোয়ার প্লাস এখানে আমাদের 4 স্কোয়ার, তাহলে আমার হবে হচ্ছে 100 যোগ 4 4 16, তাহলে হবে আমাদের 116।
এ বি স্কোয়ার মান আমরা কত পেলাম 116। এখন এখানে কিন্তু আমরা এ বি, এখন আমরা এখান থেকে এ সি এটা বের করব, ঠিক আছে। তো আমরা এখান থেকে যদি এ সি এর মানটা বের করি, ঠিক আছে, এ সি স্কোয়ার, তাহলে এইখানে কিন্তু আমাদের এই সমকোণী ত্রিভুজটা লাগবে এ ডি আর সি। তাহলে আমরা এ ডি সি, ঠিক আছে, সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে, ঠিক আছে। এখান থেকে আমরা এখন বের করব। তো আমরা এখানেও পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। এখানে হবে হচ্ছে আমাদের এ ডি স্কোয়ার প্লাস ডি সি স্কোয়ার। তাহলে এখন এখান থেকে আমাদের এডি এর মান হচ্ছে আমাদের এখানে 10, আর এখানে হবে হচ্ছে 25 স্কোয়ার। তাহলে এখানে হবে আমাদের 100 প্লাস, এখানে আমরা যদি 25কে স্কোয়ার করি তাহলে আমাদের হবে 625। তাহলে এটা আমাদের টোটালি হবে হচ্ছে 725, ঠিক আছে। তাহলে আমরা এখানে এ সি স্কোয়ারের মান পেলাম হচ্ছে 725। তো এখন আমরা যদি এটাকে একটু এই পাশে আনি, তাহলে আমরা এখানে বিসি স্কোয়ারের মান পেয়েছিলাম 841, ঠিক আছে। এখানে আমরা এ সি স্কোয়ারের মান পেয়েছি হচ্ছে 725, আর এখানে আমরা এ বি স্কোয়ারের মান পেয়েছি হচ্ছে 116, ঠিক আছে। তো আমরা এই মানগুলোকে পেলাম। এখন এই ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ হবে সেটা নির্ণয় করার জন্য আমরা এখানে সর্বপ্রথম, আমরা যেহেতু এখানে সমকোণী ত্রিভুজের কাজটা করেছি, তাই সর্বপ্রথম আমরা এখানে সমকোণী ত্রিভুজের মানে সূত্রটা, মানে আমরা এটার কন্ডিশনটাকে অ্যাপ্লাই করব। তাহলে এখন এটা আমরা কি করতে পারি, সবচেয়ে আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে কি, আপনারা সর্বদা এই ছোট, এই যে এখানে কিন্তু এই মানটা ছোট আর হচ্ছে এই মানটা ছোট, কিন্তু এই যে আমাদের বিসি স্কোয়ার এই মানটা কিন্তু অনেকটা বড়, এই দুইটার থেকে বড়, ঠিক আছে। তো আমরা সবসময় এই ছোট দুইটার বর্গের যোগফল আমরা যোগ করব। যদি আমার এটার সমান হয় তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। তো আমি যদি এখানে লিখি যে এ সি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার, ঠিক আছে, এটা যদি আমরা লিখি তাহলে এখন এটা কিন্তু আমাদের উভয় পক্ষে, আচ্ছা এটা আমি না লিখি, তো এখান থেকে আমি সর্বপ্রথম এসি স্কোয়ার মানে 725 মানে হচ্ছে 725, আর এখানে হচ্ছে 116। তাহলে এখন যদি এটাকে আমরা যোগ করি তাহলে কিন্তু 725, এটা কিন্তু আমাদের এইটা চলে আসবে 841 চলে আসবে, 116। এই দেখেন এখানে আমাদের চলে আসছে 841। তো 841 চলে আসছে মানে হচ্ছে এটা আমাদের হচ্ছে বি সি স্কোয়ার। তার মানে আমাদের এইখানে এখন এই যে ত্রিভুজটা, ঠিক আছে, এই ত্রিভুজের এখানে আমাদের এখানে বিসি এর মান কত, মানে বিসি স্কোয়ার চলে আসছে, মানে এটা হবে হচ্ছে আমাদের অতিভুজ, ঠিক আছে। এই যে এটা হবে হচ্ছে আমাদের অতিভুজ, ঠিক আছে। তার মানে এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ হবে এবং এই কোণটা হবে হচ্ছে সমকোণ, ঠিক আছে। তার কারণ আমাদের এই যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তো আমাদেরকে এখানে বলেছিল যে কি ধরনের ত্রিভুজ হবে তা নির্ণয় করুন। তাহলে সর্বশেষে আমরা লিখব, সুতরাং এবিসি ত্রিভুজটি হবে হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে আমাদের ক একের যে অ্যান্সারটা ছিল সেটা। আপনারা চাইলে একটু তুলে নিতে পারেন অথবা একটা স্ক্রিনশট করে রাখতে পারেন। তারপরে এখন আমাদের 2 নং একটা কোয়েশ্চেন আছে। এই কোয়েশ্চেনটাও প্রায় অনেকবার আসছে, এটাও একটা বিশেষ পরীক্ষার কোয়েশ্চেন। এখানে বলেছে একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। এখানে কিন্তু একটুখানি ট্রিক্স আছে, সেটা হচ্ছে একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এখন সমদ্বিবাহু ত্রিভুজ কি? সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে আমরা জানি যে ত্রিভুজের দুইটি বাহু সমান এবং কোণ এবং ওই বাহু সংলগ্ন কোণ দুইটি সমান, তারা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখন আমাদেরকে বলেছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, তার মানে আমাদের এই বাহুটা আর এই বাহুটা অবশ্যই সমান হবে, ঠিক আছে। আর এইটা হবে হচ্ছে আমাদের অতিভুজ, মানে এই বাহুটা আমাদের অবশ্যই সমান হবে। সমান যদি হয় তাহলে এটা অবশ্যই একটা লম্ব হবে। আর যেহেতু আমাদেরকে এখানে বলেছে যে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, তাই আমরা একটা সমকোণ লিখলাম। আর আমাদের এই বাহুটা এ হলে এই বাহুটাও এ হবে, কারণ এটা আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। আর এখানে আমাদের বলেছে যে অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, তাহলে এটা হবে হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার। এখন এইখান থেকে ধরলাম আমরা এটা এবিসি একটা ত্রিভুজ। এখন এখানে বলেছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল, এই ত্রিভুজটার আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। এখন আমরা সর্বপ্রথম এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে এখানে আমাদেরকে অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে আর এখানে বলা হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এখন এইখান থেকে যেহেতু এটা আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ, তো এই ক্ষেত্রে এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো সর্বপ্রথম আমাদের এখানে সমদ্বিবাহু ত্রিভুজের
ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তো সর্বপ্রথম আমরা এখান থেকে সমকোণী ত্রিভুজের সূত্র দিয়ে আমরা এখান থেকে এ এর মানটা আমাদেরকে এখানে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তারপরে আমরা যখন এই এর মান হচ্ছে আমাদের একটা বাহুর মান, এই বাহুর মানটা আমরা পেয়ে গেলে আমরা এখান থেকে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের আমরা ক্ষেত্রফলটা আমরা নির্ণয় এই ত্রিভুজটা আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এটার জন্য সর্বপ্রথম আমাদেরকে লাগবে এ এর মান। তো এর মান যদি আমি বের করতে চাই তাহলে আমাদের ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ, এটা যেহেতু আমাদের একটা সমকোণী ত্রিভুজ, তো এখানে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব, ঠিক আছে। পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব, তাহলে আমাদের কী হবে, AC² = AB² + BC²। তো আমাদের এখান থেকে আমাদের এখানে AC এর মান দেওয়া হচ্ছে 12² আর এটার মান হচ্ছে A² + A², ঠিক আছে। তো এইখান থেকে যদি আমরা বের করি 12 12 144 আর এখানে হবে হচ্ছে 2A²। তো এখান থেকে আমরা এর মানটা নির্ণয় করতে চাইলে A² = আমাদের 144/2, তাহলে আমাদের A হবে হচ্ছে আমাদের এখানে 144/2 মানে 72, ঠিক আছে। তো আমাদের এখানে যদি আমরা এর মানটা নির্ণয় করি তাহলে হবে √72। তো আমরা এখন এই 72কে আমরা রুট করি, তাহলে আমাদের এখানে দাঁড়ায় 8.48, ঠিক আছে। তো এটা আমাদের একটা বাহুর দৈর্ঘ্য আমরা কত পেলাম, মানে এই বাহুর দৈর্ঘ্যটা আমরা এখানে পেলাম হচ্ছে 8.48 সেন্টিমিটার। তো এখন এইখানে যদি আপনারা খেয়াল করেন যে আমাদের বলেছে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমরা সবাই জানি, এগুলো আমরা ক্লাস 9-10-এ পড়ে এসেছি। এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। তাহলে আমরা লিখব সুতরাং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কি হবে আমাদের, হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে BC ইন্টু আমাদের এখানে হবে AB, ঠিক আছে। তার মানে আমরা এটাকে বসিয়ে দিই এই BC সমান হচ্ছে আমাদের A আর এখানে এইটা সমান হবে হচ্ছে আমাদের A, ঠিক আছে। তাহলে আমাদের এখানে হাফ ইন্টু এখানে আমরা এর মান কত পেয়েছি 8.48 ইন্টু 8.48। তো এখন আমরা এখানে এই সবগুলোকে আমরা এখন কাটাকাটি, এখন এইটা দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে আমার হবে হচ্ছে 8.48/2, তাহলে আমাদের এখানে হবে হচ্ছে 4.24। তো এই 4.24 ইন্টু আমাদের 8.48, তাহলে আমাদের আসে আছে এখানে 35.95। তো এটাকে আমরা 6 লিখতে পারি, এত সেন্টিমিটার। এখন আমরা এখানে দেখব, এখানে আমাদের একটা অপশন দেওয়া আছে, এখানে বলা আছে 36, 48, 56 বা এখানে হচ্ছে 72। তো এখানে যেহেতু আমাদের 35.96, তাহলে এটাকে আমরা লিখতে পারি এটা হবে হচ্ছে আমাদের 36 সেন্টিমিটার। তাহলে তার মানে এইখান থেকে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে ক, ঠিক আছে। আশা করি এটাও আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যাব হচ্ছে আমাদের তারপরের কোয়েশ্চেনটিতে। দেখেন এইখানে আমাদেরকে বলেছে যে এখানে আমাদেরকে ধারার অঙ্ক দিয়েছে, এই ধারার অঙ্কগুলো কিন্তু আপনারা ক্লাস 9-10-এ করে এসেছেন। দেখেন এখানে ধারার অঙ্কে আমাদেরকে বলেছে একটি সমান্তর অনুক্রমের সাধারণ, এখানে কিন্তু একটা সমান্তর ধারার কথা বলেছে, ঠিক আছে। ধারা দুই প্রকার, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা, ঠিক আছে। তো এখানে আমাদের সমান্তর ধারার কথা বলেছে, সমান্তর ধারা আর গুণোত্তর ধারার মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য আছে, এগুলো আপনারা সকলে পড়ে এসেছেন। তো এখানে দেখেন যে আমরা যদি এখানে 3 নং শুরু করি, এখানে বলেছে যে একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর 10 এবং 6তম পদটি 52 হলে 15তম পদটি কত হবে, ঠিক আছে। তো এইখানে আমাদেরকে বলেছে সর্বপ্রথম যে আমরা এখানে সর্বপ্রথম লিখব যে আমরা জানি সমান্তর ধারার প্রথম পদ কি হবে, আমাদের প্রথম পদকে A দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। আর সাধারণ সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের কিন্তু সাধারণ অন্তর হয়, ঠিক আছে। সাধারণ অন্তর এটাকে D দ্বারা প্রকাশ করা হয়, সাধারণ অন্তর কি হবে আমাদের D। তো যদি আমাদের এটা D হলো, তো D হলে এখন আমাদেরকে বলেছে যে 6তম পদটি 52, ঠিক আছে। এটার nতম পদ, এই nতম পদের সূত্র হবে হচ্ছে A + n-1 × D, এটা হচ্ছে এটার nতম পদের সূত্র, ঠিক আছে। এই সূত্রটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সূত্র। তো এখানে বলেছে আমাদের 6তম পদ 52 হলে, হ্যাঁ। তো যেহেতু আমাদের nতম পদ মানে হচ্ছে n এর মান এখানে আমরা 6 বসাবো, তাহলে আমাদের এটা = হবে কত 32, ঠিক আছে। তো আমরা এখানে লিখব প্রশ্ন মতে আমরা কি লিখব, nতম পদ। তো এখানে আমরা A + n-1 × D = এখানে আমাদের কত 52,
52 হবে। এখানে n এর মান কিন্তু আমাদের 6 বসাইতে হবে, কারণ এখানে আমাদেরকে বলে দিয়েছে যে 6তম পদটি 52 হলে। ঠিক আছে, তো আমরা এখানে যদি এটাকে বসাই a প্লাস এখানে 6 - 1 d ইজ ইকুয়াল টু আমার হবে 52। ঠিক আছে, বা এখানে হচ্ছে আমাদের a প্লাস 5d ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের 52। ঠিক আছে, এখানে কিন্তু আমাদেরকে আরও একটু বলেছিল যে সাধারণ অন্তর 10, মানে হচ্ছে এই ডি এর মান হবে হচ্ছে আমাদের 10। ঠিক আছে, এই ডি এর সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়, এটার মান আমাদের এখানে 10 দেওয়া আছে। তো এখানে আমরা 10 বসাবো, প্লাস 5 × 10 ইজ ইকুয়াল টু 52। ঠিক আছে, বা এখানে হবে হচ্ছে আমাদের a ইজ ইকুয়াল টু 50 ইজ ইকুয়াল টু 52। তো আমাদের এখানে যদি আমরা a এর মান নির্ণয় করি তাহলে হবে হচ্ছে আমাদের 52 - 50, তাহলে আমাদের a এর মান হবে হচ্ছে 2। তার মানে আমরা এখান থেকে প্রথম পদ পেয়ে গেলাম, সেটা কত 2। এই a এর মানটা আমরা এখানে পেয়ে গেলাম। এখন আমাদেরকে বলেছে যে 15তম পদটি কত। তো আমরা জানি nতম পদের সূত্র হচ্ছে a প্লাস n - 1 × d। এখানে a হচ্ছে প্রথম পদ যোগ n - 1 × সাধারণ অন্তর। ঠিক আছে, তাহলে এখন যদি এটাকে আমরা বের করি তাহলে আমরা লিখব সুতরাং 15তম পদ ইজ ইকুয়াল টু আমাদের কি দাঁড়াবে a প্লাস n - 1 × d। তো এখানে আমাদের এর মান আমরা এখানে পাইলাম কত 2, প্লাস এখানে আমাদের 15তম পদ বলেছে, তার মানে এখানে 15 - 1। ঠিক আছে, ইন্টু ডি এর মান 10। তো আমরা এটাকে বসিয়ে দিই, প্লাস এখানে 14 × 10, তাহলে এখানে আমাদের কত হবে 2 প্লাস 140, তার মানে এটা হবে হচ্ছে আমাদের 142। ঠিক আছে, এটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখেন এখানে আমাদের 142, এই যে ক্ষয় আছে, তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের খ। ঠিক আছে, এটা খুবই ইজি একটা ম্যাথ। তারপরে এই 3 যাওয়ার পরে আমাদের আছে এখন 4 নংয়ে আরও একটি ম্যাথ। এই 4 নংয়ে আমাদেরকে কি বলেছে দেখেন, এখানে বলেছে একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি 20 এবং ষষ্ঠ পদটি 160 হলে প্রথম পদটি কত। এখন এইখানে কিন্তু আমাদের গুণোত্তর অনুক্রম মানে গুণোত্তর ধারার কথা বলেছে। একটু আগে যে আমরা ম্যাথটা করলাম এখানে আমাদেরকে বলেছিল সমান্তর ধারা, কিন্তু এইখানে কিন্তু আমাদের গুণোত্তর ধারার কথা বলেছে। ঠিক আছে, তো এই গুণোত্তর ধারা এইটা হচ্ছে আপনাদের মানে ধারা হচ্ছে একটা আলাদা ধারা। এইখানে এখন আমরা 4 শুরু করি। এখানে আমাদেরকে বলেছে একটি গুণোত্তর ধারার তৃতীয় পদটি। ঠিক আছে, তো আমরা জানি যে গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে a, প্রথম পদ a, আর আমরা জানি এটা এখানে হচ্ছে সাধারণ অন্তর হয় না, এখানে হয় হচ্ছে সাধারণ অনুপাত। অনুপাতকে সাধারণ অনুপাত, ঠিক আছে, অনুপাতকে 8 দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এটা কিন্তু আমাদের সমান্তর ধারার মতো না, এটা কিন্তু তার ব্যতিক্রম। ঠিক আছে, তো দেখেন এইখানে আমাদেরকে বলেছে যে তৃতীয় পদটি 20। তো আমরা জানি কি nতম পদ হচ্ছে আমাদের গুণোত্তর ধারার ক্ষেত্রে nতম পদ হচ্ছে a আর তার উপর n - 1। ঠিক আছে, এটা হচ্ছে আমরা জানি। এখন এখানে আমাদেরকে বলেছে তৃতীয় পদটি, তো আমরা লিখব সুতরাং তৃতীয় পদটি মানে তৃতীয় পদ আমাদের কত এখানে 20। ঠিক আছে, তৃতীয় পদ 20, তাহলে আমাদের এখানে কি হবে প্রশ্ন মতে আমাদের কি হবে a আর এখানে তৃতীয় পদের ক্ষেত্রে আমাদের 3 - 1 ইজ ইকুয়াল টু আমাদের হবে হচ্ছে 20, বা দিয়ে এখানে a আর স্কোয়ার মানে হচ্ছে 3 থেকে 1 গেলে 2 ইজ ইকুয়াল টু আমাদের 20। এটাকে আমরা সমীকরণ 1 দিব। ঠিক আছে, তারপরে আমাদেরকে এখানে বলেছে ষষ্ঠ পদটি 160। তো ষষ্ঠ পদের ক্ষেত্রে আমরা আবার লিখব আবার এখানে আমরা কি দিব a আর 6 - 1। তো n এর মান যেহেতু 6, তো আমরা জানি n - 1, তার মানে 6 - 1 ইজ ইকুয়াল টু 160। ঠিক আছে, তো তাহলে এটা আমাদের হবে a আর 5, তার উপর এটা হবে হচ্ছে আমাদের 160। এটাকে আমরা সমীকরণ 2 দিব। এখন দেখেন আমরা এই সমীকরণ 1কে মানে 2কে 1 দ্বারা ভাগ করে দিব। তো যদি আমরা লিখব যে এখানে 2কে 1 দ্বারা ভাগ করি, এখান থেকে আমাদের এর মানটা নির্ণয় করতে হবে দ্বারা ভাগ করি। ঠিক আছে, তো যদি আমরা এখন ভাগ করি তাহলে আমাদের কি দাঁড়াবে a আর 5 ডিভাইডেড বাই a আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে 160/20। ঠিক আছে, তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায় এখানে a আর a কাটা যাবে। ঠিক আছে, এখানে আমাদের 2টা আর এখানে 5টা আর, তার মানে এই আরগুলো যদি আমাদের কাটা যায় তাহলে এখানে হবে হচ্ছে আমাদের r3, আর এখানে এটা যদি আমার কাটা যায় তাহলে এটা হবে হচ্ছে আমাদের 8। ঠিক আছে, 8। তাহলে এখন এইখান থেকে আর এর মানটা নির্ণয় করতে হলে এখন এই 2কে কিন্তু আমরা সূচকের নিয়মে 2³ লিখতে পারি। তো 2³ মানে হচ্ছে আমাদের 8।
তো এখন এখানে কিউব কিউব ওকে বাদ দিয়ে দিব, তাহলে আর এর মান হবে হচ্ছে আমাদের এখানে 2। হ্যাঁ, তো এইখানে হচ্ছে আমরা এখান থেকে পেলাম হচ্ছে সাধারণ অনুপাত, ঠিক আছে, এইটা পেলাম হচ্ছে আমরা এখানে 2। তো এখন আমাদেরকে কি বলেছিল এখানে আমাদের কোয়েশ্চেনে প্রথম পদটি কত, মানে এখানে এ এর মান ইজ ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে, এটা বের করতে বলেছে। তো আমরা এই আর এর মান যে আমরা 2 পেলাম, এটাকে যদি আমরা সমীকরণ 1 বা 2 এ বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। তো আমরা এটাকে একে বসাইলে কি হবে, এ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 20। তো এর মান আমরা কত পেলাম, এর মান না, আমরা আর এর মান পেয়েছি 4। তো আমাদের এখানে হবে হচ্ছে 2 স্কোয়ার, তো আমাদের হবে 20। তাহলে আমাদের হবে a ইন্টু 4 ইজ ইকুয়াল টু 20। তাহলে এখানে আমাদের এর মান কত হবে, এটা আমাদের ভাগ আকারে চলে যাবে 20/4, তাহলে হবে হচ্ছে 5, 4 5 20। তার মানে আমাদের এখানে, সুতরাং আমাদের এখানে প্রথম পদ হবে হচ্ছে 5। তাহলে দেখেন এখানে আমাদের 5 আছে কি না, যে আমাদের প্রথমেই রয়েছে, এটা হবে হচ্ছে আমাদের ক, ঠিক আছে। এখন এটা আমাদের গেল। এখন 5 নং, এখন এইখানে যে গুণোত্তর ধারা, ঠিক আছে, এটা হচ্ছে আপনারা মানে অনেকে এটা নাও বুঝতে পারেন, কারণ আপনারা যদি কেউ 9 10 সায়েন্স না পড়ে থাকেন তাহলে এই গুণোত্তর ধারাটা না পারার কথা, কারণ এইগুলো হচ্ছে বিশেষ পরীক্ষার এই প্রশ্নটা, এটা হচ্ছে আমাদের 9 10 একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে হয়তো 7ম অধ্যায় গুণোত্তর ধারা, এরকম একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের এই ম্যাথগুলো, এটা হচ্ছে উচ্চতর গণিতে 9 10। আপনারা চাইলে সেই বইটা দেখতে পারেন, তাহলে আরও ভালো মতো বুঝতে পারবেন, ঠিক আছে। তো দেখেন 4 নংয়ের আমাদের এর অ্যান্সার হবে হচ্ছে 5, ঠিক আছে। তো এটা আমাদের গেল। এখন হচ্ছে আমরা এখান থেকে 5 নং, ঠিক আছে, 5-এ আমাদের এখানে একটা ত্রিকোণমিতির অঙ্ক দিয়েছে। এখানে বলেছে যে sin a সমান 12/13 হলে 10a এর মান নির্ণয় করো। এটা কিন্তু খুব ইজি একটা কোয়েশ্চেন, এটার মতো ইজি কোয়েশ্চেন মানে বিসিএস পরীক্ষায় খুব কমই দেওয়া হয়। তো দেখেন এইটা হচ্ছে আপনাদের sin a সমান কত, 12/13। এখন আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এখানে দেখেন সমকোণী ত্রিভুজ, আমরা এটাকে কি এ বি সি একটা নামকরণ করলাম, এটাকে আমরা সমকোণ দিলাম, এটাকে আমরা সূক্ষ্মকোণ দিলাম, ধরলাম, ঠিক আছে। তার মানে এটা আমাদের ভূমি, এটা হবে হচ্ছে উচ্চতা, আর এটা হবে হচ্ছে আমাদের অতিভুজ। তো এইখান থেকে আমাদের বলেছে sin a সমান 12/13। এখন আমরা কিন্তু জানি যে sin a সমান আমাদের এখানে কি হবে, এখানে হবে হচ্ছে আমাদের, এখানে কিন্তু আমাদের ত্রিভুজটা আঁকা ভুল হয়েছে, কারণ আমাদের এখানে বলেছে এ, তার মানে হচ্ছে আমরা যদি একটা ত্রিভুজ আঁকি তাহলে কিন্তু আমাদের যেহেতু এ ধরেছে, তার মানে এইটা হবে হচ্ছে আমাদের এ, ঠিক আছে। তো এটা হবে হচ্ছে আমাদের বি, আর এটা হবে হচ্ছে আমাদের সি, তার মানে এটা হবে সমকোণ। তো দেখেন এই ক্ষেত্রে এটা আমাদের সূক্ষ্মকোণ, এটা সমকোণ, তাহলে এই ক্ষেত্রে আমাদের বলে sin a। তো sin a সমান আমরা কিন্তু জানি লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ। তো এখানে আমাদের আমরা জানি হচ্ছে sin a সমান হবে হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। এখন লম্ব, এই লম্বের মান আমাদের কত আছে, 12। তো আমরা এখানে 12 বসাবো, আর এখানে হচ্ছে আমাদের 13, অতিভুজের মান 13। এখন এইখান থেকে এই সমকোণী ত্রিভুজটি থেকে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে এ বি এর মান নির্ণয় করব। তাহলে দেখেন আমরা এখানে কীভাবে করতে পারি, সমকোণী ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করলে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, ঠিক আছে। তো আমরা এ সি এর মান যদি আমাদের দেওয়া আছে হচ্ছে 13 স্কোয়ার, এ বি এর মান আমরা বের করব প্লাস বি সি এর মান হচ্ছে 12, ঠিক আছে। তাহলে এটা হবে হচ্ছে আমাদের 169, আর এখানে হবে হচ্ছে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 144 মানে 144। তো এটাকে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে হবে হচ্ছে আমাদের 25, ঠিক আছে। এখানে আমাদের হবে 25 ইজ ইকুয়াল টু আমাদের এখানে হবে হচ্ছে এ বি স্কোয়ার। তাহলে দেখেন এখান থেকে আমাদের এ বি সমান হবে হচ্ছে √25, তো এখানে হবে হচ্ছে আমাদের 5। তার মানে আমরা এই ভূমিটাকে পেলাম হচ্ছে, এটার মান হচ্ছে 5। এখন আমাদেরকে এখানে বলেছে যে 10a এর মান কত, 10a, ঠিক আছে। তো আমরা এখান থেকে এখন 10a কীভাবে বের করব, 10a সমান আমরা কিন্তু জানি লম্ব বাই ভূমি, ঠিক আছে, লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমাদের লম্বের মান কত দেওয়া, লম্বের মান দেওয়া হচ্ছে 12, আর ভূমির মান হচ্ছে 5। এখন দেখেন আপনাদের এখানে কিন্তু আমাদের আছে যে 12/5, তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের খ, ঠিক আছে। তো এই 5টি কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় এগুলোকে রিপিট হয়েছে, এই জন্য এই 5টি প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। হ্যাঁ, আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর এইখানে আপনারা যদি ত্রিকোণমিতি অনেকে না বুঝে থাকেন তাহলে আমি আমার এই ডেসক্রিপশনে আমার ক্লাস 9 10 স্টুডেন্টের জন্য কিছু ত্রিকোণমিতিক ভিডিওগুলো বানিয়েছি, সেগুলোর লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেগুলো একটু দেখে নিতে পারেন, তাহলে আপনাদের এই ত্রিকোণমিতি সম্পর্কে কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না,
ঠিক আছে, এখন এই 5টি প্রশ্ন যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।